স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে প্লট নিয়ে শেখ হাসিনা সহ তার পরিবারের 18 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুদকের আবেদনে এই পরোয়ানা জারি করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সবশেষ রাজুকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, টিউলিপ সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলায় বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান এবং গ্রহণ করে। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে বিএনপি। 16 এপ্রিল বৈঠকের সূচিও ঠিক করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। তবে এ সময় পেছাতে চায় বিএনপি। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে সরকারকে আরেকটু সময় দিতে চায় জামাত ইসলামী। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি। এরপর 16 এপ্রিল সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে পরদিন সংস্কার কর্মসূচি নিয়ে বৈঠক থাকায় এ সাক্ষাৎ পেছাতে চাইছে বিএনপি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন, সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল। ন্যূনতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাহলে এটা সম্ভব। জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সেই অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই। সেটা হোক ডিসেম্বরে, হোক মার্চে, হোক জুনে। এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো? জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের। দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আনরেস্ট না করা হয়, নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে। আমরা যে সুষ্ঠু পরিবেশ, যে নির্বাচন, একটা ভালো বাংলাদেশের জন্য এত 15, 16, 17 বছর অপেক্ষা করলাম, এত জীবন দিলাম, তা 2 মাস 6 মাস কি আগে হলো কি পরে হলো, এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। 11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেয়া হয়েছে 14টি নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। এদিকে রাজধানীর কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা পরীক্ষা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 2 মাসের মধ্যেই ফলাফল দেওয়ার প্রচেষ্টার কথাও জানান তিনি। বৃহস্পতিবার সকাল 10টা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল 8টার পর থেকেই অভিভাবক সহ পরীক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে। 9টার পর থেকেই কঠোর নির্দেশনা মেনে কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। পরীক্ষার মধ্যে একটা নিয়মিত বিরতি দিয়ে পরীক্ষা নেওয়াটাই, বিশেষ করে এসএসসি লেভেলে এই প্রথম পরীক্ষাতে এরকম গ্যাপ দেওয়াটাই আমি মনে করি যে বাচ্চাদের জন্য ভালো হয়। মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, এখন বাকিটা আল্লাহর উপর। আশা করতেছি ভালোই হবে কিছু একটা। মার্চে হওয়ার কথা ছিল, তারপর এখন তো এপ্রিলে হইতেছে। 1 মাস পুরো সময় লাগবে পরীক্ষা শেষ হইতে। মোটামুটি একটু দেরি হয়েছে, তারপরেও ভালোই হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা, তাদের সিট পেতে যাতে কোনো ব্যাগ পেতে না হয় সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা কেন্দ্র কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এদিকে রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের এসএসসি কেন্দ্র পরিদর্শন শেষে 2 মাসের মধ্যেই ফল প্রকাশের বার্তা দেন শিক্ষা উপদেষ্টা। পরীক্ষা নিয়ে সব ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা,
যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। রাজধানীর মতো একই দৃশ্য ছিল সারা দেশের পরীক্ষা কেন্দ্রে। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে শিক্ষার্থীদের মতো খুশি অভিভাবকরাও। ওর জন্য কোনো আল্লাহর রহমতে কোনো ব্যাপার না, টেনশন নাই। ও স্কুলে যেভাবে পরীক্ষা দিছে এই কেন্দ্রেও সেভাবে পরীক্ষা দিব। প্রিপারেশন ভালো আছে, আশা করি রেজাল্টও ভালো হবে। জুলাই অভ্যুত্থানের পর প্রথম পাবলিক পরীক্ষা। এবারের পরীক্ষায় রয়েছে 14টি নির্দেশনা। আমরা যেহেতু এসসি দিইনি, তো ওটা প্রথম বড় পরীক্ষা, জীবনের প্রথম ধাপ। তো সকলে আমার জন্য দোয়া করবেন। প্রিপারেশন যেমন নিছি, আশা করি সেটাই যাতে কমন পাওয়া যায়, পরীক্ষা যাতে আমাদের ভালো হয়। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, চেষ্টা করব আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করার। 13ই মে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ করে দেয়ায় ভারত পাল্টা জবাব হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে দেশটি। পণ্য পরিবহনে খুব বেশি প্রভাব না পড়লেও দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। এর মাধ্যমে ভারতের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানো যেত। বুধবার এই সুবিধা তুলে নেয় দেশটি। বাংলাদেশ অন দি ট্রান্সশিপমেন্ট। তবে এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, এই সুবিধা বন্ধ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভেঙেছে ভারত। এর পিছনে বাংলাদেশের কোনো দুর্বলতা আছে নাকি রাজনৈতিক সিদ্ধান্ত, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের কথা বলি, তাহলে কিন্তু এটা সেই নিয়মের পরিপন্থী। কারণ এটা তার বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের মধ্যেই রয়েছে যে সমস্ত দেশে পণ্য চলাচলের জন্য অসুবিধা রয়েছে, তারা কিন্তু তৃতীয় আরেকটা দেশের মধ্য দিয়ে যে পণ্য সেখানে ডেলিভারি দিতে পারে। আর্থিক খাতের বিশ্লেষকরা বলছেন, পণ্য পরিবহনে বিকল্প রাস্তা থাকায় এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা আছে। বিষয়গুলো শুধুমাত্র পণ্যের সহজ যোগাযোগকে করে না, উভয় দেশের মানুষের সম্পর্কেরও, তার সুস্থ বোধের, তার চিন্তা চেতনা, তার সংস্কৃতিরও একটা সংযোগ ঘটায়, যেটা ওই প্রচুর টাকা পয়সা দিয়ে, সামরিক শক্তি দিয়ে সেটাকে মোকাবেলা করা যায় না। একই সাথে দেশের বিমানবন্দরে পণ্য পরিবহন খরচ কমানোর তাগিদ ব্যবসায়ীদের। ঢাকা এয়ারপোর্টে আমাকে যেই মালটা $5 থেকে $7 কেজিতে প্রেরণ করতে হয়, সেই মালটা আমার ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্ট থেকে আমি $2 থেকে $2.5 মধ্যে পারি। বিমান বাংলাদেশের কোনো কার্গো হ্যান্ডলিং নাই, যার ফলে বিদেশি এয়ারলাইন্সগুলি একতরফাভাবে মনোপলি একটা রেট নির্ধারণ করে আমাদের কাছ থেকে ফরেন কারেন্সি কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের 75টিরও বেশি দেশে পণ্যের উপর আরোপ করা উচ্চ শুল্ক 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া ট্রুথ সোশ্যালে শুল্ক স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবে 3 মাসের জন্য স্থগিত করা হলেও এসব দেশের ওপর 10% করে শুল্ক কার্যকর হবে। এদিকে চীনের পণ্যের উপর শুল্কের হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চীনের ওপর ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, বেইজিং বিশ্ববাজারের প্রতি শ্রদ্ধার ঘাটতি দেখানোয় চীনা পণ্যের 125 শুল্ক কার্যকর করেছেন তিনি। গত 2রা এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্টের পরই বড় আকারের ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে। এতে বাংলাদেশের উপর আরোপ করা হয় 37% শুল্ক। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।